মাসের পর মাস বছরের পর বছর সে ফলওলা বসে, সে দুদিন বাড়ি গেছে, তুমি সেখানে তুলসী লাগিয়ে দিয়ে তুমি ওখানে হিন্দুত্বের রাজনীতি দেখাচ্ছ। নিজের বাড়িতে, নিজের ছাদে, নিজের বেডরুমে গিয়ে চাষ করো তুমি। যখন সব দল মত আমরা ভুলে গিয়ে, রাজনীতি ভুলে গিয়ে বলছি ভারতীয় জওয়ান তোমরা তোমাদের কাজ করো, তখন কেন পিওকে উদ্ধার করা হলো না, কেন পিওকে নিয়ে কথা হচ্ছে না? আবার দেখতে হবে যে কারা রিলিফটারও বিরোধিতা করছে, যে গ্রুপ সি গ্রুপ ডিকে ভাতা দেওয়া হবে সেটার বিরুদ্ধে। যারা চাকরি খাওয়ার জন্য কোর্টে যায় তারাই আবার রিলিফের বিরুদ্ধেও কোর্টে যায়, এটা তো ওনাদের বুঝতে হবে। দেখুন, আজকে তো এই আদালত অবমাননার একটি মামলা ছিল, তাতে আমার প্রতি রুল জারি হয়েছিল যে আজ 12:30টার সময় মাননীয় 3 বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে উপস্থিত থাকতে হবে, এবং কেন আমাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেয়া হবে না, সশরীরে উপস্থিত থেকে তার কারণ দর্শাতে হবে। তো আমি আজকে তো এসেছিলাম, কিন্তু মাননীয় যে বিশেষ বেঞ্চ, তার একজন মাননীয় বিচারপতি, তিনি একটা স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজনে তিনি নেই, ফলে বেঞ্চ আজকে বসেনি। এদিকে তো রুলটায় লেখা আছে যে আসতে হবে এবং 12:30টায় আসতে হবে। 1, 2, আইবি ইন্টেলিজেন্স ব্যুরো তার শীর্ষ পদে থাকা ব্যক্তিকে 1 বছর আগে এক্সটেনশন দেওয়া হয়েছে। আরে যাদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন করার কথা তাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কোন কারণ, কত বড় যোগ্য যে যাকে এক্সটেনশন দেওয়া হলো এবং তারপরে এই ঘটনা ঘটলো? তৃতীয় প্রশ্ন, যে এই যে জঙ্গিরা এসে ঢুকলো, তবে তারা গেল কোথায়? তারা ধরা পড়েছে না পড়েনি? মারা গেছে না মারা যায়নি? পাকিস্তানে ফিরে গেছে না ভারতবর্ষে রয়ে গেছে? এর কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও ওই টিমে ছিলেন, পরবর্তী সময় তিনি নিজে গেছিলেন। কোন টিমে? পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন এবং বলেছিলেন যে সকলে মিলে একসঙ্গে কাজ করা হবে। আজকে প্রশ্ন তুলছেন। হ্যাঁ, তো সেটা তো হচ্ছে ভারতবর্ষের বক্তব্য বলেছেন উনি, তো সেটা ভারতের ভেতরের প্রশ্নগুলো কেন তুলবেন না? আপনি তো 5টা প্রশ্ন কমপ্লিটই করতে দিলেন না। আপনাদের এত তাড়া, আপনাদের লাইনটা চাপিয়ে দেওয়ার জন্য আপনারা মাঝপথে থামিয়ে দিয়ে আপনার লাইনে প্রশ্ন করবেন, আপনি শুনবেন না। তাহলে প্রশ্নগুলো করেন কেন? আপনার যে লাইন, আপনার যে চ্যানেল, আপনি আপনার মতো করে চালিয়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয়, যখন ভারত মানে দেশ, কেন্দ্রীয় সরকার একটা সর্বদলীয় টিম পাঠিয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, সেখানে পাকিস্তানকে আক্রমণ করেছেন। তার সঙ্গে আমাদের দেশে কেন হলো সেই প্রশ্নটা তোলার আপত্তি কোথায় আছে? এইটাই তো প্রশ্ন, যে এই যে জঙ্গিরা, এরা কি পাকিস্তানে ফিরে গেল নাকি পাকিস্তানের বাইরে এখনো ভারতবর্ষের মধ্যে রয়েছে? এটা কি প্রশ্ন নয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যক্তি যিনি টুইট করেছিলেন, এক্সে পোস্ট করেছিলেন, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর। কেন সেটা নিয়ে কথা বলা হচ্ছে না? যখন গোটা দেশ কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে, যখন গোটা দেশ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে, যখন সব দল মত আমরা ভুলে গিয়ে, রাজনীতি ভুলে গিয়ে বলছি ভারতীয় জওয়ান তোমরা তোমাদের কাজ করো, তখন কেন পিওকে উদ্ধার করা হলো না, কেন পিওকে নিয়ে কথা হচ্ছে না? কেন ওই আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে জানতে হয় যে সব থেমে গেল? এটা কোনো কাজের কথা? এই প্রশ্নটা তো শুনতে হবে যে নরেন্দ্র মোদী এত বছর ধরে যে যতগুলো দেশে ঘুরেছেন, আজকে যখন এই আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই, কটা দেশ ভারতের পাশে দাঁড়িয়ে বিবৃতি দিল, তাহলে উনি ঘুরে বেড়ালেন কেন? তো এই প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন, ঠিক কাজ করেছেন। তার সঙ্গে প্রতিনিধি দলে যাওয়ার তো কোনো সম্পর্ক নেই। প্রতিনিধি দলে গেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন, পাকিস্তানকে দোষারোপ করেছেন, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন তোমার ভেতরের ইন্টেলিজেন্স কি করছিল? পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের বিরুদ্ধে তুমি কি ব্যবস্থা নিয়েছো? তুমি যে বিশ্ব ঘুরে বেড়ালে, তোমার এই গ্লোবাল ডিপ্লোম্যাসিটা কোথায় গেল? তো এগুলো প্রশ্ন করবেন না? খুব জাস্টিফাইড প্রশ্ন। আর শেষ প্রশ্ন করবো যে সরকারি হাসপাতাল, ফের আরজি করের মতো অবস্থা এনআরএসে, সেখানে সরকারি যে ওষুধ সেটা পাচার হয়ে যাবার অভিযোগ আসছে। দেখুন, এটা যদি কোথাও কোনো অভিযোগ এসে থাকে তার তদন্ত হবে, খারাপ কাজ হলে সেটার ব্যবস্থা হবে, শাস্তি হবে। এই সিস্টেমটার মধ্যে এমন অনেক লোকজন আছেন যারা সরকারকে বদনাম করতে, মনে আছে আপনারাই ব্রেকিং নিউজ করেছিলেন, জুনিয়র ডক্টররা দেখিয়েছিল রক্তমাখা গ্লাভস পাওয়া গেছে, পরে তো এটাও দেখালেন না যে ওটা রক্ত নয়, অন্য কেমিক্যাল লাগিয়ে দেখানো হয়েছিল। ব্রেকিংটা চললো রক্তমাখা গ্লাভস পাওয়া গেছে, কিন্তু রক্ত ছিল না, নাটক করেছিল কয়েকজন, আর ওই 150 গ্রামের কে লোকটা, তো সেগুলো তো তারপর আর সামনে বলা হয়নি।
তো ফলে অভিযোগ কারা করেছে, কি কারণে হয়েছে, সত্যি হয়ে থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে, বদনাম করার জন্য প্ল্যান্টেড কোনো ঘটনা হয়ে থাকলে সেগুলো তদন্ত হবে। তারা বিকাশ ভবনের বাইরে অনশন করছেন চাকরিহারারা, তারা অনশন 10 জনের মধ্যে 8 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন, এটা অত্যন্ত ভালো, অনশন তুলে নিন। তার কারণ হচ্ছে এটা তো লিগ্যাল ব্যাটল, এটা সুপ্রিম কোর্টে হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রিভিউ পিটিশন হচ্ছে, পাশাপাশি পরীক্ষার প্রসেস, পাশাপাশি এই রিলিফ দেওয়া হচ্ছে অনেককে। আবার দেখতে হবে যে কারা রিলিফটারও বিরোধিতা করছে, যে গ্রুপ সি গ্রুপ ডিকে ভাতা দেওয়া হবে সেটার বিরুদ্ধেও। যারা চাকরি খাওয়ার জন্য কোর্টে যায় তারাই আবার রিলিফের বিরুদ্ধেও কোর্টে যায়, এটা তো ওনাদের বুঝতে হবে। আজকে মহাশয় শুভেন্দু অধিকারীর যে যাত্রা, সেই আবেদন মেনে নিয়েছে হাইকোর্ট এবং 3 দিনের মধ্যে তিনি যেতে পারবেন বলেছেন। যাবেন, ওনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওনারা আসল উন্নয়নের কথা বলতে পারেন না, ওনারা বসে বসে ওখানে প্রভোকেশন দেন, সাম্প্রদায়িক উস্কানি দেন, রাজনীতি করেন। একটা ফলওলা দীর্ঘদিন ধরে মহেশতলায় ফলওলা বসতো ওই বাজারের ওখানটায়, দুদিন ঈদের ছুটিতে বাড়ি গেছে, মাঝখানে তুলসী মঞ্চ বসিয়ে দিয়েছে, নোয়িং ফুললি ওয়েল সেই লোকটা ফিরে এসে রুটি রোজগারের জন্য সে তার দোকানটা বসাতে চাইবে, তখন এরা বলবে তুলসী কেন তুলে দেওয়া হচ্ছে। আরে ভাই, তুলসী আমরা সকলে শ্রদ্ধা করি, তুমি একটা ফলওলাকে যে মানে মাসের পর মাস বছরের পর বছর সে ফলওলা বসে, সে দুদিন বাড়ি গেছে, তুমি সেখানে তুলসী লাগিয়ে দিয়ে তুমি ওখানে হিন্দুত্বের রাজনীতি দেখাচ্ছ। নিজের বাড়িতে, নিজের ছাদে, নিজের বেডরুমে গিয়ে চাষ করো তুলসী। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।